আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি শাকিলা সোফান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ, আজ আনুষ্ঠানিক ঘোষণা। গাইবান্ধায় প্লাস্টিক চাল নিয়ে আতঙ্কিত ভোক্তারা, নিয়মিত বাজার মনিটরিং এর তাগিদ সচেতন মহলের। সিরিয়া থেকে আইএস জঙ্গি নির্মূল করতে শেষবারের মতো মার্কিন সমর্থিত কুর্দি বাহিনীর অভিযান শুরু। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের আরও 2 প্রার্থীর নাম চূড়ান্ত করেছে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। তারা হলেন পাবনার ইয়াসমিন জলি, নাটোরের রত্না আহমেদ। গতকাল গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ড এই সিদ্ধান্ত নেয়। এছাড়া বৈঠকে দ্বিতীয় ধাপের ১২৯ উপজেলায় দলীয় প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত হয়। আজ দলের সভানেত্রীর ধানমন্ডি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে। এর আগে শুক্রবার মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রথম ধাপের ৮৭ উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। প্লাস্টিক চাল সন্দেহে গাইবান্ধায় জেলা শহরের নতুন বাজার থেকে ১.৫ বস্তা চাল জব্দের পর আতঙ্কিত ভোক্তারা। জব্দ চালের ১৫ কেজি পরীক্ষার জন্য ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে জেলা প্রশাসকের দাবি, প্লাস্টিক চাল বলে কিছু নেই, এগুলো স্বাভাবিক চাল। গাইবান্ধার মুন্সিপাড়ার নতুন বাজারে প্লাস্টিক চাল বিক্রির অভিযোগে গত সোমবার প্রশাসনের একটি ভ্রাম্যমাণ দল অভিযান চালায়। এ সময় তারা বিষয়টি খতিয়ে দেখতে তাৎক্ষণিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা চালায়। এতে সন্দেহ বাড়লে ১.৫ বস্তা চাল জব্দ করে প্রশাসন। অভিযোগের সত্যতা যাচাইয়ে নমুনা হিসেবে কিছু চাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে পাঠানো হয়েছে। বিভিন্ন ইউটিউব, ফেসবুক থেকে আসলে মানুষের ভেতরে একটা জন্ম নিয়েছে হয়তো বাজারে কৃত্রিমভাবে প্রস্তুত বা প্লাস্টিকের চাউল বা ডিম এই নামে একটা বিষয় আছে। তো সেই সুবাদে আমরা ওখান থেকে যে চাউলের সন্দেহ করি সেই চাউলের একটা নমুনা সংগ্রহ করি। এর আগে কেনা ৬ কেজি চাল থেকে ভাত রান্না করতে গিয়ে নকল চাল হিসেবে সন্দেহ তৈরি হলে সদর থানার শরণাপন্ন হন স্থানীয় রনি মিয়া। খাওয়ার পরে আমি অসুস্থ হয়েছি, আমার ভাস্তি অসুস্থ হয়েছিল, আর যাতে কেউ অসুস্থ না হয়। চাউলের মধ্যে প্লাস্টিক যেরকম গলে ওরকম আগুন ধরে। তারপর আমি এখানে পরীক্ষা করলাম, করিয়ে একটা ভালো চাউল দিলাম, দেওয়ার পরে দেখি চাউলটা ভালো যেটা দেয় সেটা ফোটে আর এটা গলি যায়। তবে এরকম কোনো অভিযোগ আর কেউ করেনি বলে জানান বিক্রেতা রোবান দেওয়ান। বলছেন সচেতন মহল। গুজব বাইরে আমরা বহু শুনি, প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের চাল। তো আসলে এগুলো আমার মনে হয় যে এগুলোর ব্যাপারে একটু প্রশাসনের আরও দৃষ্টি দেওয়া দরকার, যাতে করে বাজারে এই ধরনের জন্য গুজব সৃষ্টি না হয়। বিষয়টি নিয়ে ভোক্তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ প্রশাসনের। এটা একটা নর্মাল চাল আমার কাছে মনে হয়েছে, তবে এটা যেহেতু পরীক্ষার জন্য করা হয়েছে, পরীক্ষা হলে আমরা নিশ্চিত করে বলতে পারবো। ভোক্তার অধিকার সংরক্ষণে নিয়মিত বাজার মনিটরিং সহ সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার তাগিদ সাধারণ মানুষের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সোনালী কাবিনের কবি আল মাহমুদ গুরুতর অসুস্থ। শনিবার রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আল মাহমুদ নিউমোনিয়া সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাকভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন আল মাহমুদ। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোট গল্পকার, শিশু সাহিত্যিক এবং সাংবাদিক। ১৯৬৩ সালে তার কাব্যগ্রন্থ লোকান্তর সর্বপ্রথম তাকে স্বনামধন্য কবিদের সারিতে জায়গা করে দেয়। ১৯৬৬ সালে কালের কলস ও সোনালী কাবিন কাব্যগ্রন্থগুলো তাকে প্রথম সারিতে নিয়ে যায়। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন এবং যুদ্ধের পর দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দেন। সাহিত্যের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ২১ পদক সহ অনেক সম্মাননা লাভ করেন। সাতক্ষীরা শ্যামনগরে ১৯ বছরের এক বাঘ প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসারের গাড়ি চালক
আব্দুল গফফরকে আটক করেছে পুলিশ। আজ নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা হওয়ার কথা। শনিবার শ্যামনগর উপজেলার সদর থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আব্দুল গফফর শ্যামনগর উপজেলার বাদঘাটা চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। এই ঘটনায় নির্যাতিতার মা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গাড়ি চালক গফফর শ্যামনগর ইউএনওর বাসভবনের পেছনে একটি সরকারি কোয়ার্টারে একা থাকতেন। শনিবার দুপুরে তার বাড়ি থেকে গফফরের জন্য ভাত নিয়ে যায় বাক প্রতিবন্ধী ওই তরুণী। সেখানেই তাকে গফফর ধর্ষণ করে বলে নির্যাতিতার পরিবার জানায়। পুলিশ ওই বাক প্রতিবন্ধীকে শ্যামনগর থানায় হেফাজতে রেখেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান শুরু করেছে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ। দেশটির পূর্বাঞ্চলে দায়ের আল জোর প্রদেশের বাগজু গ্রামে থাকা আইএস জঙ্গিদের নির্মূল করতে এই অভিযান চলছে জানিয়েছেন এসডিএফ এর মুখপাত্র মোস্তফা বালি। আগামী সপ্তাহের মধ্যে সিরিয়া জঙ্গি মুক্ত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরই আইএস জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান শুরু করল এসডিএফ বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের জোট বাহিনীর বিমান হামলার পর শনিবার সিরিয়ার পূর্বাঞ্চলে আল ওমার তেল ক্ষেত্রের কাছে এসডিএফ বাহিনীর ওপর হামলা চালায় আইএস জঙ্গিরা। এ সময় 10 জঙ্গি নিহত হয়। এর আগে এক টুইট বার্তায় এসডিএফ এর মুখপাত্র মোস্তফা বালি জানান, অভিযান শুরুর আগে আইএস ঘাঁটি থেকে 20,000 বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, বাজু গ্রামের এখনো 600 আইএস জঙ্গি রয়েছে। ভারতের লোকসভা ভোটের আগে গুলি করে হত্যা করা হলো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ রায়কে। তিনি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ আসনের বিধায়ক ছিলেন। শনিবার সন্ধ্যায় নদিয়ার মাঝদিয়া এলাকার সরস্বতী পূজার অনুষ্ঠানে গেলে সত্যজিৎ রায়কে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে শক্তিনগর জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তবে হামলাকারীকে চিহ্নিত করা না গেলেও বিজেপিকে এই ঘটনার জন্য দায়ী করছে তৃণমূল। জেলার তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্তের অভিযোগ, হত্যার পেছনে বিজেপির নেতা মুকুল ও তার লোক জড়িত। এদিকে অভিযোগ নাকচ করে বিজেপির পক্ষ থেকে বলা হয়, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জন্য এই হত্যাকাণ্ড করা হয়েছে। সিবিআইকে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।